আজকে আমরা আজিবুর স্যারের কোয়েশ্চেন সলভ করব। আজিবুর স্যারের কোষ রসায়নটা সলভ করব। অলরেডি আমার ভিডিও চলে গেছে আজিবুর স্যারের ফার্স্ট 2টা চ্যাপ্টারের বোটানির। তো দেখো অধিকাংশ এই দেখো এটা মেডিকেলে আসছে এবং এটা কোত্থেকে আসছে? আজিবুর স্যারের অনুশীলনী থেকে। তাহলে উদ্ভিদের একটা উদ্ভিদ আঁকলাম, এটার যে ড্রাই ওজন মানে শুষ্ক ওজন, যেটা পানি সব পানি সরায়, তুমি শুধু শুষ্ক ওজন নিলে কার্বোহাইড্রেট পাওয়া 500 থেকে 80%। এটা ফিল করতে পারো যে উদ্ভিদের কার্বোহাইড্রেটই ম্যাক্সিমাম, ঠিক আছে। হাড়ের সন্ধিস্থল কার্বোহাইড্রেট, মেইনলি গ্লুকোজ। মানে হ্যাঁ, এটা বইয়ের একদম হাসান স্যারের বই আছে কার্বোহাইড্রেটের ওই ব্যবহারে, ঠিক আছে। বীজাণু ক্ষমতায় 3 ভাগে ভাগ করা যায় বীজাণু ক্ষমতার ভিত্তিতে, ঠিক আছে। বীজাণু ক্ষমতার ভিত্তিতে 3 ভাগে না 2 ভাগে, কারণ বীজাণু ক্ষমতা একটা হচ্ছে অবিজারক বিজারক। এটা একটু বই থেকে চেক করবা। আমি বই থেকে চেক করলাম 2 ভাগেই, যেটা আমি বলছি। এখানে কেন 3 দিছে আমি বুঝলাম না। তার মানে হচ্ছে আজিবুর স্যার 3 দিছে, অ্যান্সার তোমরা 2 দাগাও, সঠিকটাই দাগাও, ভুল দাগায় আসলে প্যারা, ঠিক আছে। পাকা আঙ্গুরে, এটাও ম্যাথ কোশ্চেন। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%, একদম তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। 3 কার্বন বিশিষ্ট গ্লিসারালডিহাইড, এবং এটা তো লিখাও যায় খুব ইজিলি। এই যে এটা হচ্ছে ফর্মুলাটা। এখন কথা হচ্ছে গ্লিসারালডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তোমাকে মাথায় রাখতে হবে। এবং বাকি অপশনগুলো একটু দেখো। এরিথ্রোজ 4 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট কি বলবো, অ্যালডোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ একটা অক্সিজেনের ল্যাক আছে এবং এখানে 5 কার্বন, রাইবোজও 5 কার্বন, কিন্তু কোনো অক্সিজেনের ল্যাক নাই। এটা ডিএনএ গঠন করে, এটা আরএনএ গঠন করে। ফারা ডাল খায়, এমনিও তো মনে রাখা যায়। কি মনে রাখবা? যে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড, ফারা ডাল খায়, ডাল দিয়ে ডিঅক্সিরাইবোজ, আর ল দিয়ে লেভুনিক অ্যাসিড। অনেক কথা বলছি। আচ্ছা দেখো ডাইস্যাকারাইড, সেলোবায়োস ডাইস্যাকারাইড, তোমরা অনেকেই ভুল করো। সেলোবায়োস যে ডাইস্যাকারাইড, এটা অনেকেই ভুল করো। মনে রাখবা মনোস্যাকারাইডের ভিত্তিতে তোমার যদি মনে করো 3 কার্বন 4 কার্বন হয়, তখন 3 কার্বন হয় ট্রায়োস, 4 কার্বন টেট্রোস। তারপর এটা হচ্ছে মনোস্যাকারাইডের। যেমন দেখো গ্লাইকোজ, এগুলো কিন্তু পলিস্যাকারাইড। এই যে কি বলবো স্টার্চ, এরা হচ্ছে তোমার পলিস্যাকারাইড, ঠিক আছে। বুঝতেছো জিনিসগুলা? তারপর হচ্ছে মনে করো তোমার এইটা যে আমি বললাম তোমার স্টার্চ, গ্লাইকোজেন, এরা পলিস্যাকারাইডের আবার কি টাইপে পড়ে? যদি তুমি গাঠনিক ধর্ম দেখো তাহলে এরা হচ্ছে সবাই হোমো পলিস্যাকারাইড। একটু লিখে ফেলো যে ওরা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, ঠিক আছে। ইয়ার মধ্যে পলিস্যাকারাইডের মধ্যে এরা হোমো পলিস্যাকারাইড। আর হেটেরো পলিস্যাকারাইড শিখে নিতে পারো। হেটেরো হচ্ছে হেমিসেলুলোজ আর পেকটিন, ঠিক আছে। এমনিতে সঞ্চিত পদার্থ হিসেবে স্টার্চ, আর গ্লাইকোজেন কি পদার্থ হিসেবে থাকে? গ্লাইকোজেনও সঞ্চিত হিসেবে থাকে। এটা থাকে উদ্ভিদে, এটা থাকে প্রাণীতে, এটা থাকে ছত্রাকে, এটা থাকে শৈবালে। বুঝাইতে পারছি আমি জিনিসগুলা? আচ্ছা র্যাফিনোজের কি অবস্থা বলো? র্যাফিনোজ সিম্পল, এটা হচ্ছে তোমার 4 কার্বন, 4 কার্বনের মনোস্যাকারাইড, আমার যতদূর মনে পড়ে 4 কার্বনের মনোস্যাকারাইড। তোমরা আমাকে একটু জানাইতে পারো যে আমি কি ঠিক বলছি কিনা, ঠিক আছে। এটা কি আদৌ 4 কার্বনের র্যাফিনোজ 4 কার্বনের কিনা। আর এখন আর কি বাকি থাকে? যে আমাদের অপশনটা, মানে এই সেলোবায়োস নিয়ে কথা বলিনি। সেলোবায়োস নিয়ে কি কথা বলবো? এটা তো চলেই আসছে, ঠিক আছে, এটা চলেই আসছে। ওকে, একটু ভুল বলছি। র্যাফিনোজ তো তোমার না কি বলবো, টেট্রোজ না। র্যাফিনোজটা হচ্ছে তোমার আসলে টেট্রা, র্যাফিনোজ তোমার ট্রাইস্যাকারাইড। কি বললাম? ট্রাইস্যাকারাইড। তাহলে আমি একটু যদি একটা স্পেস পাইতাম, এই যে আমরা একটু স্পেস পেয়ে গেছি। কি বললাম? যে মনোস্যাকারাইড মধ্যে ট্রায়োজ, টেট্রোজ এগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা পড়লাম। তারপর ডাইস্যাকারাইডে আমার সেলোবায়োস। তাহলে সেলোবায়োসকে আমাদের ডাইস্যাকারাইড। এই জিনিসটা কিন্তু আমাদের পারা লাগবে খুব ভালো মতো। আর একটা কথা আর একটু বলে দিই, যে সুক্রোজ অবিজারক, সেও কিন্তু আমাদের ডাইস্যাকারাইড। সেলোবায়োস, এটা আমরা পারলাম। সেলোবায়োস, এখানে বিটার বন্ড পাবা, বিটার গ্লাইকোসাইডিক বন্ড। আরও আছে মল্টোজ, ল্যাকটোজ, খেয়াল করো যে এই জিনিসগুলো হচ্ছে আমার ডাইস্যাকারাইড। এখনই পড়া মুখস্থ করে ফেলো যে সুক্রোজ, সেলোবায়োস, মল্টোজ, ল্যাকটোজ এগুলো হচ্ছে আমার ডাইস্যাকারাইড, ঠিক আছে। তাহলে এই যে মনো গেল, ডাই গেল, এবার আসো ট্রাইস্যাকারাইডে তুমি কি পাবা? মনে করো লিখে রাখতে পারো র্যাফি, র্যামি, লিখে রাখতে পারো র্যাফি, র্যামি, ঠিক আছে। তাহলে র্যাফি, র্যামি এভাবে কি পড়তে পারো? যে র্যাফি দিয়ে কি বলতো কি হয়? র্যাফিনোজ। র্যাবি দিয়ে র্যাবিনোজ, র্যামি দিয়ে র্যামিনোজ। আর একটা মনে রাখবো যে ম্যালিজিনোটোজ। এটা কঠিন হয়ে যায়, বাদ দিলাম। তার র্যাফি, র্যামি, এটা মাস্ট। আচ্ছা তারপর আসো, এবার পড়াবো কি?
টেট্রাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড হচ্ছে স্কার্ডোজ আর স্ক্যাডিওস, স্কার্ডোজ আর স্ক্যাডিওস, তাহলে স্কার্ডোস বা শুধু স্কা দিয়ে মনে রাখতে পারো যে স্কা জিনিসটা দেখলেই এটা টেট্রাস্যাকারাইডে যাবে। পেনটা হচ্ছে বারবাকোজ, পেনটা হচ্ছে বারবাকোজ। আর কি, আর কিছু আছে কিনা? এরপরে তোমার পলিস্যাকারাইড, এবং পলিস্যাকারাইড আমি পড়াই দিছি। পলিস্যাকারাইড হচ্ছে তোমাদের যত যাবতীয় ইয়া আছে, গ্লাইকোজেন, যত ইম্পর্টেন্ট জিনিস, স্টার্চ, গ্লাইকোজেন, আরও বাদ বাকি হাবি যাবি, সেলুলোজ, ইনুলিন, ডেক্সট্রিন, কাইটিন, হ্যাঁ অনেক কিছু বলছিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে অনেক কথা বললাম। উদ্ভিদের গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে দেখছো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকেও তো একটা এমসিকিউ হতে পারে। ওকে, সকল প্রকার সালোকসংশ্লেষণ উদ্ভিদে কোনটি থাকে? সুক্রোজ থাকে। কারণ দেখবা সালোক সংশ্লেষণ করার পর যে খাদ্যটা তৈরি করে সেটা কিন্তু সুক্রোজই। একটু বোঝার চেষ্টা করবা। কমপক্ষে কতটি মনোস্যাকারাইড পরিবারভুক্ত হয়ে পলিস্যাকারাইড, হ্যাঁ এটা হচ্ছে 10, ঠিক আছে? মানে মোট কথা যে 10 থেকে শুরু করলে তোমাকে এটা পলিস্যাকারাইড বলতে পারবা, বুঝছো? এটার হিসাবটা এরকম আর কি। দেখো তো এটা বুঝো কিনা, কি লিখছি এটা লিখছি যে 10 বা 10-এর চেয়ে বেশি আর 300-র চেয়ে কম, এরকম। আচ্ছা, সবচেয়ে বেশি সেলুলোজ তুলাতে থাকে। এই তোমরা কি এগুলো পারো কিনা আমাকে বলো তো, পার্সেন্টেজগুলো বলো তো আমাকে। সবচেয়ে বেশি থাকে তোমার পার্সেন্টেজ তুলায়, সেলুলোজ, বলো এই জায়গায় আমি ঠিক লিখছি কিনা বা ঠিক দাগানো আছে কিনা। তোমাদের কিন্তু এই পার্সেন্টেজগুলো লাগবে। যেমন আমি একটু বলি, তুলায় 94% থাকে। এই যে তুলায় 94% থাকে, ঠিক আছে? লিলেন লেখো, লিলেনের মতো ন একটা আসতে আমার 90, তার মানে 90%। কাঠ লিখতে 60%, মানে কাঠ এভাবে মুখস্থ করছি আমি আর কি। কাঠ 60%, ঠিক আছে? 60% এটা হাসান স্যারের বইয়ে দেওয়া। আচ্ছা, বাঁশের পার্সেন্টেজ কি বইয়ে আদৌ দেওয়া আছে? নাহলে আমার মনে নেই। হ্যাঁ, বাঁশ মেবি দেওয়া নেই, ঠিক আছে? আর কি আছে? তৃণলতা, 30, ঠিক আছে? তৃণলতা 30 থেকে 40। আর কিছু দরকার নেই। পাট 55, পদেই মিলতে পাইছো, ঠিক আছে? সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70%। এই জিনিসগুলো কি যারা জানবে না তারা কি আছে বলতো, তারা কিন্তু লস, ঠিক আছে? পরীক্ষা হলে চলে আসবে। কোন জৈব যৌগটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সেলুলোজ সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে? এইটার অনেক কাজ হয়, তো আমরা দেখবো। গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে সেলুলেজ এনজাইম, যেটা আমাদের নাই। পেপটাইড বন্ধনীকে কোন যৌগে দেখা যায়? প্রোটিন, সবাই জানো। দেখো একটা জিনিস, একটা যৌগ লিখি, মনে করো কয়টা পেপটাইড বন্ড আছে? 2টা। আর অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? 3টা। এইটা কিন্তু সবসময় এক কম বেশি থাকে। কোন পানিতে দ্রবণীয়? খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতেই থাকে। হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন। বুঝতেছো কিনা আমাকে একটু জানাবা, যে এই প্রোটামিন আর অ্যালবুমিন এই জিনিসগুলো কিন্তু তোমার কোথায় থাকে? মানে পানিতে দ্রবণীয় এরা, বাকি এরা কেউ পানিতে দ্রবণীয় না, ঠিক আছে? এই 3টা জিনিস দ্রবণীয়। আচ্ছা, এই পাশটা খাদ্য চালে বিদ্যমান কোনটি? খাদ্য চালে অরাইজিন, দেখো অরাইজিন আসছে অরিজা থেকে, আর অরিজা স্যাটাইভা হচ্ছে ধানের সাইন্টিফিক নেম। তোমাদের সবগুলো জিনিস জেনে ফেলতে হবে কোনটাতে কি। এটা তোমাদেরকে আমি বললাম রিডিং, বই থেকে এই বক্সটা একবার রিডিং দিয়ে আসো, বা ডাইজেস্ট থেকে দিয়ে আসো, বা যেখান থেকে পারো দিয়ে আসো। হিমোগ্লোবিন কী ধরনের পদার্থ? যুগ্ম প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট কথা। হিমোগ্লোবিন কী ধরনের পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে যুগ্ম প্রোটিন, ঠিক আছে? ঠিক আছে, একটা কথা একটু বলি, সেটা হচ্ছে এই জিনিসটা আমি এখন তোমাদেরকে একটু ডিসকাস করে পড়াবো। আর এটা একটু দেখো যে ধানের অরাইজিনিন, এটা মূলত এটার মধ্যে কোন থাকে, প্রোটিন থাকে। এটার মধ্যে কিন্তু গ্লুটেনিন প্রোটিনটা থাকে, কিন্তু বি মোর স্পেসিফিক, যেহেতু চাল বলে দিছে, মানে ধান মানে অরাইজিনিন, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। আরও যদি ডিসকাস করতে চাই, মনে করো প্রোটামিন হচ্ছে স্যামন মাছের শুক্রাণুর মধ্যে পাওয়া যায়, স্যালামাইন বা স্যালমিন। তো এই স্যালমিন প্রোটিনটা স্যামন মাছে পাওয়া যায়। এটা মেনলি কোন ধরনের প্রোটিন? প্রোটামিন। প্রোলামিনেও থাকে, কি বলবো, প্রোলামিনে থাকে গমের জিনিসপাতি। যেমন মনে করো কোনটা থাকে বলো তো? প্রোলামিনে থাকে গ্লিয়াডিন, গমের গ্লিয়াডিন। তাহলে গ দিয়ে মনে রাখা যায় গ্লিয়াডিন, ঠিক আছে? আরও থাকে জবের থাকে, থাকে জবের থেকে মনে রাখবো হরলিক্স দিয়ে মনে রাখি, হরলিক্স দিয়ে হরডিন বার্লিতে। আর ভুট্টার জেইন, পারবা? অনেক কথা বলছি ভাই, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এই এমসিকিউটা দাগায় রাখো, এগুলো ভুল যায় তোমাদের, এটাও তো ইম্পর্টেন্ট।
এটাও ইম্পর্টেন্ট, এবং যদি এটা ইজি তাই দেখাইলাম না। আচ্ছা, এখন আমরা পড়বো যুগ্ম প্রোটিন নিয়ে। তোমাদের প্যাচ লাগে যেটা হিমোগ্লোবিন চিনি, এটা একটা প্রোটিন, বাট যুগ্ম, এনজাইম, ফসফরাস এগুলো ভুল হয়ে যায়। খেয়াল করো, মনে করো একটা এই যে মনে করো প্রোটিনের একটু ভাগগুলো দেখো। তুমি এখন জৈবিক কার্যাবলী দিয়ে এটা ভাগ করতে পারো, তুমি এটা এখন আকৃতি দিয়ে ভাগ করতে পারো, এখন ভাগ করতে পারো গঠন, লাস্ট ওয়ান ভৌত রাসায়নিক গুণাবলী লিখলাম না, আরেকটা আছে সেটা কি বলো তো, এটা হচ্ছে গুণগত মান। এত ইম্পর্টেন্ট না সবগুলা। দেখো জৈবিকের মধ্যে তোমার গাঠনিক হতে পারে, কার্যকরী হতে পারে, বোঝা যায় কথা। আর যেটা তোমার এটা এই কার্যকরীতা তোমার ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এবার আকৃতির মধ্যে তন্তুময় হতে পারে, গ্লোবিউলার হতে পারে। গঠনের মধ্যে 4 ধরনের, ওই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটার্নারি। আর এবার আসো যে এটা ইম্পর্টেন্ট, যেটা আমি লিখি নেই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভৌত গুণাবলী দিয়ে, সেটা হচ্ছে সরল, যুগ্ম, উৎপাদিত বা উদ্ভূত, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে গুণগত, সেটা হচ্ছে সম্পূর্ণ, অসম্পূর্ণ। বোঝা যায় কথা ভাই? বলো তো। এখন আমাদের আজকে প্রশ্ন যুগ্ম আসছে, তাহলে যুগ্মটা বুঝছো কোত্থেকে আসছে, যার সাথে সরল, যুগ্ম আর উদ্ভূত ছিল। উদ্ভূতর আরেক নাম কি বলো, এগুলো পরীক্ষায় দিয়ে দিবে। আর উদ্ভূতর আরেক নাম হচ্ছে উৎপাদিত, বুঝছো? তাইলে আমার মনে হয় একটু ডিসকাশন এখানে একটু শর্ট করি, কারণ বড় হয়ে যাচ্ছে। কথা হচ্ছে তোমার এই যুগ্মতে কি কি আছে এগুলো তোমরা একটু জানবা। সরলটা দেখো, সরলের একটা দিছিলাম তোমাদেরকে, যে এলো গেল, গ্লু পেলো, হিপ্রোস্কাল, একটু আগে যে পড়াইলাম ওগুলো হচ্ছে সরল। যুগ্ম দেখো, যুগ্ম আর এরপর হচ্ছে উদ্ভূত কিন্তু বলার আগেই তোমাদের মুখস্থ হওয়া উচিত যে স্টেরয়েড, রাবার, টারপিন, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে উদ্ভূত। যুগ্ম কি? যুগ্ম দেখবা, যুগ্ম মানে কি, দুইটা নাম থাকবে। যুগ্ম মানে কি, দুইটা নাম থাকবে, মানে হচ্ছে নিউক্লিয় প্রোটিন, মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন। দেখো দুইটা নাম করে পাচ্ছ, মেটালোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন বা হচ্ছে মিউকোপ্রোটিন বা নিউক্লিওপ্রোটিন, দুইটা নাম পাওয়া উচিত। ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন, লৌহ পারফোরিন প্রোটিন। তাহলে লৌহ, এটা তো 3টা নাম হয়ে গেল, যত বেশি নাম ততই ভালো। দেখছো যুগ্ম দুইটা করে, যুগ্ম মানেই তো দুইটা করে। এখন কথা হচ্ছে প্রথমত নিউক্লিয় প্রোটিনটা খেয়াল করবা। নিউক্লিয় প্রোটিন হচ্ছে নিউক্লিয় কথা চাই, তারপর নিউক্লিয়াসে পাবা, ভাইরাস রাইবোজোমে পাবা, এরকম। আচ্ছা, এখান থেকে আরেকটা এক্সট্রা ইনফো দিয়ে দিই, রাগ করো না। সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন আর হচ্ছে এখানে লিপোপ্রোটিন লিখছিলাম, এরা দুজন কিন্তু পানিতে দ্রবণীয়। একটু আগে আমরা শিখছি যে সরল প্রোটিনের মধ্যে হিস্টামিন, তারপর কে ছিল, হিস্টামিন, প্রোটামিন আর হচ্ছে অ্যালবুমিন, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। এখানে নিউক্লিয় প্রোটিন আর তাহলে এলএন দিয়ে বলে রাখতে পারো, এলএন। আচ্ছা, গেল। গ্লাইকোপ্রোটিন তো পড়বা, গ্লাইকোপ্রোটিন সকল মেমব্রেন, মিউকোপ্রোটিন ব্যাকটেরিয়ার মেমব্রেন, ওকে, ব্যাকটেরিয়া সেলের মেমব্রেন। লিপোপ্রোটিন হচ্ছে মানুষের রক্তের প্লাজমাকে লিপোপ্রোটিন বলা হয়, যেমন এলডিএল, এইচডিএল, কাইলোমাইক্রন, তাই না? তারপর ক্রোমোপ্রোটিন, ক্রোমো মানে কি, ক্রোমো মানে রং, ক্রোমোজোমের যে কালার। তাহলে ক্রোমোপ্রোটিনটা হচ্ছে ওই যে এরকম সাইটোক্রোম, বিলিপ্রোটিন, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল। খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু বলছি, যে ক্রোমোপ্রোটিনে কিন্তু তোমার ক্যারোটিনয়েড আছে। এটা তো মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল পর্যন্ত, যে ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, যেগুলো কালারফুল। হিমোগ্লোবিন হচ্ছে রেড কালার, ক্যারোটিনয়েড কিরকম, কমলা, ক্লোরোফিল সবুজ, হিমোসায়ানিন, ফাইকোবিলিন, হিমোসায়ানিন নীল কালার, ফাইকোবিলিন নীল লাল, এরকম কালার মিক্সড আপ, তাই না? বুঝতেছ আমার কথা, যে ক্রোমোপ্রোটিনে এই জিনিসগুলো আসতেছে। তাহলে আমার কিন্তু ক্রোমোপ্রোটিনে হিমোগ্লোবিন কথাটা আমি পেয়ে গেছি, খেয়াল করছো কিনা? তাহলে এটা তো যুগ্ম প্রোটিন, এই যে যুগ্ম প্রোটিন, ঠিক আছে? তাহলে কথা কি বোঝা যাইতেছে নাকি অনেক বেশি মেসড আপ করে ফেলতেছি আমি, বলো তো? ঠিক আছে, তাহলে আর লাস্ট কি ছিল বলো তো, আর কি ছিল আমি তো ভুলে গেলাম, মুছে দিলাম। ফসফোপ্রোটিন মনে করো ছিল, ফসফোপ্রোটিনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুধের ক্যাসিনোজেন, খুবই ইম্পর্টেন্ট, দুধের ক্যাসিনোজেন, ডিমের ভাইটেলিন বা ওভোভাইটেলিন। এই কথাগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো না, একটু মুখস্থ করে ফেলো। যে ফসফোলিপিডে কী কী পাবো, দুধের ক্যাসিনোজেন পাবো, এটা কেমিস্ট্রিতেও পাবা। আর এই যে ভাইটেলিন, ওভোভাইটেলিন, আরও আছে। আর কি কি বললাম আমি, ফ্লাভোপ্রোটিন বলছিলাম। ফ্লাভোপ্রোটিন কি, যে এফএডি প্রোটিনগুলো এফএডি যুক্ত থাকে, ঠিক আছে? এগুলো তো পারতেই হবে, এনএজি রিডাক্টেজ, সালফাইড রিডাক্টেজ, ঠিক আছে? তারপর মেটালোপ্রোটিন মানে কি, মেটাল কথাটা আছে, মেটাল কথাটা থাকা মানে কি, মনে করো কি কি থাকবে তোমার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো যুক্ত থাকবে। এই মেটালগুলোর নামও লিখে ফেলো,
মেটালগুলোর নামও লিখে ফেলো, এই মেটালগুলো যুক্ত থাকবে। হ্যাঁ, যেমন মনে করো সিডারোফিলিন, খুবই ইম্পর্টেন্ট কথা, কোষ রসায়ন চ্যাপ্টারটা পুরোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সিডারোফিলিন, সিডারোফিলিন খেয়াল করো, সিডারোফিলিন। তাহলে এই যে সিডারোফিলিন লিখলাম, এটা হচ্ছে আয়রন পরিবহনকারী। একটু মনে রাখবা এই যে ফিলিন দিয়ে মনে রাখবা, ফেরাসের এফি। সেরোপ্লাজমিন, সেরুপ্লাজমিন, তাহলে সেরোপ্লাজমিন, সেরুপ্লাজমিন এরা হচ্ছে কপার, মনে রাখবা। আরও আছে লৌহ সমৃদ্ধ প্রোটিন, ফেরিডক্সিন, ঠিক আছে, এরকম আছে। তারপর আমি কার কিছু বাদ দিচ্ছি নাকি, আর মনে হয় কিছু মিস করে নাই, তাহলে এগুলোই ঠিক আছে। ওকে, তা তোমাদের কাজ হচ্ছে যা যা বললাম বারবার পড়া, ভিডিওটা অ্যাটলিস্ট 10 বার দেখো, মুখস্থ হয়ে যাবে। লিপিড কত তাপমাত্রায় কঠিন থাকলে তাকে চর্বি ফ্যাট বলে? 20। রুম টেম্পারেচার 20 হলে তুমি যদি কঠিন দেখো তাকে চর্বি বলবা, যদি তরল দেখো তাকে তেল বলবা। আচ্ছা, কোনটা ভালো প্রশ্ন যদি উঠে তাহলে বলবো তেল ভালো, ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। লিপিড অদ্রবণীয় কোনটিতে? লিপিড কিন্তু পানিতে অদ্রবণীয়, লিপিড কিন্তু পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। আর প্রোটিনের কি অবস্থা? প্রোটিন পানিতে দ্রবণীয় আর অ্যালকোহলে অদ্রবণীয়, ঠিক আছে। আমি কীভাবে মনে রাখি? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের যা বৈশিষ্ট্য প্রোটিনের সেমই বৈশিষ্ট্য, তাহলে এখানে প্রোটিনও লিখলাম। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল অদ্রবণীয়, কোনো মিল পাও? আরে আমার তো জায়গায় নেই, অদ্রবণীয়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, মিল পাইলে একটু জানাও। যে এই দেখো অ এ এ মানে এ, ঠিক আছে। তাহলে এই যে দেখো সব মিলে গেল না, এ বা অ একই তো কথা, তাহলে একই কথা হইলে এগুলো মনে রাখবা, ঠিক আছে। কীভাবে মনে রাখা এই টেকনিকটা দিলাম। মোম কোন ধরনের পদার্থ? লিপিড, অবশ্যই লিপিড। এই দেখো লেসিথিন, এগুলো ফসফোলিপিড, তোমরা এগুলো চ্যাপ্টার 1ও পড়াচ্ছ, এটা হচ্ছে একটা জটিল ফসফোলিপিড। সেফালিন, প্লাজমা, এই যে সেফালিন মাত্রই তো পড়াইলাম, প্লাজমাজেন খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা একটু দাগায় রাখো, ঠিক আছে। ওকে, রক্তের পরিমাণ বেশি থাকা ভালো, এটা তো মেডিকেলি আসছে। যে এনজাইম একটি প্রোটিন এবং একটি নন প্রোটিন অংশ তাকে সংযুক্ত এনজাইম বলে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাকি টার্মগুলো জানতে হবে। কোএনজাইম কোনটা বলো তো? কোফ্যাক্টর হচ্ছে যদি একটা মেটাল থাকে, কোএনজাইম যদি মানে কি বলো দেখি তোমাদের কি অবস্থা। এটা বলার আগে চলো লিপিডের টাইপগুলো নিয়ে একটু ডিসকাস করি, কারণ তোমাদেরকে প্রোটিনের টাইপটা বুঝাই দিছি, এবার একটু লিপিডের টাইপটা বুঝাই দিই, তাহলে তোমরা মানে বুঝতে পারবা। লাইক দেখবা যে প্রোটিনের সাথে লিপিডের ঝামেলা লাগে, ঠিক আছে। তাহলে দেখো লিপিড, লিপিড খেয়াল করো, মনে করো রাসায়নিক গঠন অনুযায়ী, ঠিক আছে, রাসায়নিক গঠন অনুযায়ী। আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া অনুসারে সাবানায়নের ভিত্তিতে, তাহলে আমি বলতে পারি সাবানায়নের ভিত্তিতে। আর হচ্ছে আণবিক গঠন অনুযায়ী, ঠিক আছে। তাহলে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন কি? সরল, যৌগিক, উদ্ভূত। আর এখানে সাবানায়নের ভিত্তিতে, সাবানায়নের ভিত্তিতে তোমার সাবানায়ন লিপিড, আর এটা হচ্ছে অসাবানায়ন লিপিড। আর আণবিক ভিত্তিতে হচ্ছে দুই ধরনের, আণবিক গঠন অনুযায়ী দুই টাইপের গঠন পড়াচ্ছি। তাহলে একটু দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বুঝে গেছো? রাসায়নিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু বোঝা লাগবে, এই জিনিসটা চার্ট করে বুঝে ফেলে একদম মাথায় থাকবে, ঠিক আছে। তাহলে রাসায়নিক গঠন অনুযায়ী কি কি? সরল, যৌগিক, উদ্ভূত। প্রোটিনে ছিল যুগ্ম, এখানে আমরা বলতেছি যৌগিক। এটা উদ্ভূত, ঠিক ঠিক আছে। তাহলে এটা যৌগিক আর এটা সরল। সরলে কি? ওই যে মাত্র পড়াইলাম যেগুলা, স্নেহ দ্রব্য আর মোম। সরল কারা বলতো? স্নেহ দ্রব্য আর মোম। যৌগিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যৌগিক হচ্ছে ওই যে ফসফোলিপিড, মাত্র আলোচনা করলাম, সেটা যৌগিকে পড়লো। গ্লাইকোলিপিড আর হচ্ছে কি বলো, সালফোলিপিড, লিপোপ্রোটিন। বুঝছো, এই চারটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছে, আবার শুনো, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন, ঠিক আছে। লিপোলিপিড তো বলা যায় না, তাই লিপোপ্রোটিন। আশা করি বুঝে গেছে। উদ্ভূত লিপিডে চলে আসো। উদ্ভূত লিপিড আরও ইম্পর্টেন্ট, স্টেরয়েড, টারপিনস, রাবার। একটু আগে যে আমি উদ্ভূত প্রোটিনে বলে ফেলছিলাম স্টেরয়েড, টারপিন, রাবার, এটা আমি ভুল করছিলাম। এটা একটু ধরতে পারছো কিনা আমাকে জানাও তো, ধরতে পারছো কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে তখন যে আমি বলে ফেলছিলাম সেটা আসলে লিপিড। তাহলে প্রশ্ন হচ্ছে উদ্ভূত প্রোটিনগুলো কী কী, বা প্রোটিনের জাত বা উৎপাদিত প্রোটিনগুলো কী কী, তাই না? এটা একটু মানে মাথায় রাখো। পেপটাইড, পেপটোন, প্রোটিওস, ফাইব্রিন, অ্যালবামিন,
যেমন মনে করো আমি বলি অ্যালবামাস, অ্যালবামাস হচ্ছে উদ্ভূত, অ্যালবুমিন থেকে আসছে। বা তারপর বলতে পারো মেটাপ্রোটিন, প্রোটিওন, ঠিক আছে? এই নামগুলো একটু একটু কষ্ট করে পড়ে ফেলবা, ঠিক আছে? আর আর কোনো নাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পেপটাইড, পেপটোন, প্রোটিওজ, অ্যালবামাস, এই নামগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে দেখা যায়। লিপিডে চলে যাচ্ছি, লিপিডে ব্যাক করো তোমরাও। লিপিডে যেটা ছিলাম যে স্টেরয়েড, টারপিনস, রাবার, এগুলো হচ্ছে উদ্ভূত লিপিড, ঠিক আছে? মেডিকেলে কিন্তু আসছে উদ্ভূত থেকে। তাহলে এই টাইপটা আমার ক্লোজ, পড়া শেষ এই টাইপটা। তাহলে এবার আসো সাবানায়ন, সাবানায়ন চলে আসো। সাবানায়ন, এই দেখো সাবানায়ন হচ্ছে একটা হচ্ছে সাবানায়ন লিপিড আর একটা হচ্ছে অসাবানায়ন লিপিড। যে কোনো একটা মনে রাখবা, যেমন অসাবানায়ন লিপিড মনে রাখা ইজি, স্টেরয়েড, টারপিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা মনে রাখলা তো বাকিগুলো হয়ে যাবে সাবানায়ন। তারপর একটু বলে দিই যেমন গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, মোম, এগুলা সহজ ভাষায়। প্রথম সরল যৌগিক এখানে পড়ে, আর এখানে পড়ে হচ্ছে তোমার উদ্ভূত লিপিডগুলো, ঠিক আছে? তারপর আণবিক গঠন অনুযায়ী, তোমাদের আর কষ্ট দিব না, জাস্ট একটা টাইপই আছে আণবিক গঠন অনুযায়ী, সেটা একটু খেয়াল করবা। যেমন আণবিক গঠন অনুযায়ী গ্লিসারল সমৃদ্ধ যদি হয়, যেমন গ্লিসারল সমৃদ্ধ কারা তোমরা বলতে পারবা, যেমন গ্লিসারল থেকে গ্লাইকোলিপিড, চর্বি, ফসফোলিপিড। আর গ্লিসারল বিহীন হচ্ছে মোম, স্টেরল। ওরা কিন্তু গ্লিসারল বিহীন, কারণ স্টেরল হচ্ছে নিজেই স্টেরয়েড, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবা। আরেকটা গঠন অনুযায়ী হচ্ছে নিউট্রাল, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপেনয়েড, মোম। এগুলো এত প্যারানোর কিছু দরকার নেই, জাস্ট একটু বলে নিই। এখানে লিখে দিই যে কোনটা গ্লিসারল, গ্লিসারল সমৃদ্ধ তুমি নিজেই পারবা। গ্লিসারল মানে কি? ট্রায়ল। গ্লিসারল মানে কি? ট্রায়ল। আমার সাথে বলো, গ্লিসারল মানে হচ্ছে ট্রায়ল। এই বাকি হাতে সব হাইড্রোজেন বসবে। এবার খেয়াল করো, কি খেয়াল করতে হবে বলো? খেয়াল করতে হবে যে এই জিনিসটার কোন কোন লিপিডের মধ্যে পাওয়া যায়, গ্লিসারল থেকে গ্লাইকোলিপিড। তারপরে যে এইরকম ওইচ পাওয়া যায় কোথায়? চর্বিতে, চর্বি। লাস্ট ওয়ান সেটা হচ্ছে ফসফোলিপিড। লিখে দিলাম, শুধু এটাই মনে রাখো যে গ্লিসারল সমৃদ্ধ কী কী, আর যেগুলো গ্লিসারল বিহীন মোম, স্টেরল। অনেক ইনফো দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে একটু পড়বা। হইলো, আর কোনো কথা বলবো না আমি, সোজা ডিরেক্ট পড়ায় চলে যাই। এবার বলো এনজাইম। তাহলে এই পার্টটা আশা করি বুঝছো উপরের এখান থেকে। এবার বলো এনজাইম, এনজাইম নিয়ে কি করবো আমরা? লিপিড আমরা একটু হলেও বুঝছি, এবার বলো তো এনজাইম নিয়ে আমরা কী করতে পারি? তোমরা এনজাইম পারো? এনজাইম হচ্ছে আসলে কি? এনজাইম কি বলো? এনজাইম হচ্ছে ইয়ার মতো, এনজাইমকে না আসলে প্রোটিন বলা হয়, হরমোনকেও প্রোটিন বলা হয়। আসলে প্রোটিন ধর্ম পাওয়া যায়, মানে এটা হচ্ছে অল্প মাত্রায় বিদ্যমান থাকে, নিজেরা অপরিবর্তিত থেকে রিয়াকশানে তারা হেল্প করে। এবং এই এনজাইম হচ্ছে 3 ধরনের। সাবস্ট্রেটের ধরন অনুযায়ী নামকরণ করা হয়, বিক্রিয়া ধরনের, আর হচ্ছে সাবস্ট্রেট বিক্রিয়া, দুইটাই, ঠিক আছে? এখন তোমার যে কাজ, তোমার কাজ দিয়ে একটা বাসায় পড়ার জন্য, সেটা হচ্ছে রিডিং দিবা এনজাইমের 2টা জিনিস, উদাহরণগুলা আর হচ্ছে এনজাইমের কাজগুলা। যদি যে কোনো একটা পড়তে চাও সেটা কাজ পড়বা, বুঝছো? অনেক অপশন দিছি, পড়ে ফেলবা। আচ্ছা, এখন আমার কথা শুনতে হবে, সেটা হচ্ছে আমরা একটু পড়ে ফেলি কনজুগেটেড প্রোটিন, একটু পড়ে ফেলবো কনজুগেটেড প্রোটিন নিয়ে, ঠিক আছে? চলে আসো। এটাই লাস্ট, এরপর আমরা ডিরেক্ট শুধু এমসিকিউই সলভ করবো। চ্যাপ্টারটা একটা শেপে আনি, ঠিক আছে? কত মিনিট হইলো? 25 মিনিট। আচ্ছা, ঠিক আছে। কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিনটা খেয়াল করো। অ্যাপো এনজাইম। কনজুগেটেড প্রোটিন কি, এটা কে আগে জানতে চাও বলো তো? কনজুগেটেড প্রোটিন হচ্ছে যে এইটা মনে করো একটা জিনিস, এইটার এই পার্টটা মনে করো প্রোটিন, এই পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, যে এই পার্টটা প্রোটিন। তাহলে আরেকটা পার্ট নিশ্চয়ই অপ্রোটিনীয় অংশ থাকবে, মানে এই পার্টটা হচ্ছে অপ্রোটিন অংশ, এটাকে বলা হয় প্রোস্টেটিক গ্রুপ, ঠিক আছে? তাহলে এখন কি মনে কিউরিসিটি জানে যে অপ্রোটিন থাকলে অপ্রোটিনটা কোনটা, মানে অপ্রোটিনে কী কী হতে পারে, তাই না? তাহলে অপ্রোটিনে কী কী হতে পারে আমরা এখানে একটু দেখে ফেলি। অপ্রোটিনে হতে পারে কোএনজাইম, কোফ্যাক্টর, কোফ্যাক্টর। তাহলে কোএনজাইম আর কোফ্যাক্টর। কোফ্যাক্টর থাকবে যদি সেটা মেটাল হয়, যদি মেটাল বা ধাতুর আয়ন হয়, মনে করো আয়রন, এরকম। আর যদি তোমার কোএনজাইম হয়, জৈব রাসায়নিক পদার্থ কোএনজাইম হয়, তাহলে সেটা কি? কোএনজাইম হলে তোমার মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ হতে হবে, অর্গানিক সাবস্টেন্স হতে হবে, তাহলে সেটাকে কোএনজাইম বলা হবে। তাহলে আমার মনে হয় এই চারটা তোমাদেরকে অনেক হেল্প করবে বুঝতে। এখানে প্রতিটা ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড লিখছি সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো আসলে আমরা একটু দেখি, এরকম অল্প ছোটো ছোটো ধারণা দিলাম। আচ্ছা আসো, যেমন এখানে যেটা ছিল যে এনজাইম,
একটি প্রোটিন বা নন প্রোটিন অংশ নিয়ে গঠিত তাকে কি বলা হয়? দেখছো, মাত্র আমি বললাম সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। এবার কি ক্লিয়ার হয়েছে যে একটা প্রোটিন অংশ যেটাকে বলা হয় অ্যাপো এনজাইম আর একটা নন প্রোটিন অংশ যেটাকে বলা হয় প্রোস্ট্যাটিক গ্রুপ, দুইটা মিলে যুক্ত হয়ে আমার কি গঠন করে? একটা কনজুগেটেড প্রোটিন গঠন করে, ঠিক আছে? আর কো এনজাইম জিনিসটা কি? ওই যে প্রোস্ট্যাটিক গ্রুপের যদি জৈব রাসায়নিক বা অর্গানিক পার্ট হয়, ঠিক আছে? কোন বিজ্ঞানী তালা চাবি? এমিল ফিশার, একটু মাথায় রাখবা। আবার অ্যামাইনো অ্যাসিডেরও প্রবক্তা তিনি, ঠিক আছে? এমিল ফিশার কত সালে? 1890। একটু কষ্ট করে এই সালটা মনে রাখতে হবে, কারণ এটা আজিবুর সালের বই আছে, ঠিক আছে? আর কোনো টেকনিক যদি চাও দেখো, ইমেল ফিশার হচ্ছে EF, ABCDEF, আর এটা হচ্ছে বাংলা 1 2 3 4 5 6 7 8 9 7 8 9 8 9 সিরিয়ালে আসে, পাইছো সিরিয়ালি মনে রাখা যায়। আচ্ছা, এবার আসো বিক্রিয়া উৎপন্ন মনোসাকে। দেখো এখানে কি বিক্রিয়া উৎপন্ন হইতেছে বলো তো? এখানে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এরা পানিতে দ্রবণীয় মনোস্যাকারাইড মুক্তমূলক উপস্থিত, হ্যাঁ কারণ হচ্ছে, আচ্ছা এখানে মুক্তমূলক অবস্থা বলতে সিএচও মুক্তমূলক বলতে আসলে কি ফ্রি র্যাডিক্যাল বুঝাইতেছে, বাট এটা আমি বুঝলাম না। যাই হোক, তুমি একটু পড়ে রাখতে পারো, এখন সে সময় এত প্যারা নিয়ে লাভ নাই। আচ্ছা, তারপর আসো আখের কাণ্ডে ইয়া থাকে, সুক্রোজ থাকে 15% ইক্ষুর মধ্যে, 15% সুক্রোজ থাকে ইক্ষু বা আখে, কিছু পরিমাণ জৈব অ্যাসিড থাকে, প্রোটিনস সবই থাকে, এগুলো একটু পড়ে ফেলবা। সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়, এনজাইম ফসফেটেজ, এস্টারেজ, কাইনেজ। আচ্ছা, এখন কথা শুনো, কাইনেজ কেন হবে না নাকি, এটাই না একটু কথা বলতে হবে। আচ্ছা, এটা বইয়ে অনেক খুঁজলাম যে সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করে কী পাওয়া যায়, এটা জাস্ট মুখস্থ করবা, যেহেতু বইয়ে ডিরেক্ট আছে, আমি হাসান স্যারের বই পাই নাই। যে সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করলে, মনে করো সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ মানে পানি যোগে পানির লাইসিস করলে তুমি মনে করো ফসফেটেজ আর এস্টারেজ পাবা, কাইনেজ পাচ্ছ না, ঠিক আছে? কাইনেজ ATP যোগ করে। এখন একটু এনজাইমের ক্লাসিফিকেশন পড়তে হবে, খেয়াল করো। এনজাইম হচ্ছে তোমার গঠন বৈশিষ্ট্য অনুসারে সরল, যৌগিক এরকম হতে পারে। ক্রিয়াস্থল অনুসারে আন্তঃকোষীয় এনজাইম আর হচ্ছে বহিঃকোষীয় এনজাইম। আর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট যে IUB MB অনুসারে তোমার এখানে অনেকগুলো এনজাইম আছে, যেগুলো কি বলতো তোমার IUB-তে ইনক্লুডেড। এখন কথা হচ্ছে পরীক্ষায় যেটা আসে সবচেয়ে বেশি, IUB অনুসারে এনজাইমের বিভাগগুলো, যেমন মনে করো টু হিল, মনে রাখার উপায় টু হিল, একটু বলতেছি লিখে নাও। টু হিল কী হয়েছে? টু হিল হচ্ছে ট্রান্সফারেজ, অক্সিডো রিডাক্টেজ, হাইড্রোলেজ, ID হচ্ছে আইসোমারেজ, লাইগেজ, সহজ লাইগেজ, ঠিক আছে? এখন বহির্ভূত কোনগুলা? মনে করো IUB বহির্ভূত আরও 3 প্রকার এনজাইম, ঠিক আছে? IUB ওরা ফলো দেয় নাই। আচ্ছা, IUB মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, ঠিক আছে? এরা এনজাইমকে এভাবে ক্লাসিফাই করতেছে এই টু হিলে, কিন্তু 3টা ভাগ বাদ পড়ছে। সেটা মনে রাখা যায় কীভাবে বলো? মনে রাখার উপায় লিখবো এখানে CEFH, এখানে এভাবে লিখি CEFH, মানে সিরিয়ালে গেছি আমি বা অ্যালফাবেটিক্যালি গেছি। সেটা হচ্ছে কার্বক্সিলেজ, এপিমারেজ, ফসফোরাইলেজ আর হচ্ছে হেক্সোকাইনেজ। ফসফোরাইলেজ আর হেক্সোকাইনেজ একই কথা, মানে ফসফোরাইলেজের উদাহরণ হচ্ছে হেক্সোকাইনেজ, ঠিক আছে? তো অনেকে শুধু দেখবা CEF মনে রাখে, পরীক্ষা হেক্সোকাইনেজ দিয়ে দেয়, পারে না আর, তাই এটা আমি একটু এজন্য ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কথা শুনো। কি কথা শুনবা? সেটা হচ্ছে ওই যে আমি যে কথাগুলো বললাম যে গঠন অনুসারে, এনজাইমের গঠন অনুসারে এনজাইম হচ্ছে সরল আর যৌগিকগুলা দেখো, ওই যে যৌগিক বা কনজুগেটেড যেটা বা সংযুক্ত, সেটা হচ্ছে প্রোটিন, এই দেখো প্রোটিন প্লাস অপ্রোটিন, তাহলে এটা হচ্ছে ফাডনাড, একটু কষ্ট করে মনে রাখবা, ফাডনাড হচ্ছে তোমার যৌগিক, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়াস্থলের ভিত্তিতে 2 প্রকার, সেটা হচ্ছে আন্তঃকোষীয়, আমি বললাম আন্তঃকোষীয় আর হচ্ছে বহিঃকোষীয়। তাহলে আন্তঃকোষীয় হচ্ছে ক্রেবস চক্রের এনজাইম সমূহ, গ্লাইকোলাইসিসের এনজাইম। তাহলে আন্তঃকোষীয় মানে কি? কোষের ভেতরে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে যে ক্রেবস চক্রের এনজাইমগুলো, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমের মধ্যে কোষের ভেতরে, তাহলে বোঝা যায় কিন্তু। আর বহিঃকোষীয় হচ্ছে সেলের বাইরে কি স্টমাক থাকে, স্টমাক তো মেজর, যদি মানুষের একটা পেট হয় তাহলে স্টমাক এখানে, তাহলে এটা তো সিলোমের মধ্যে, সেলের বাইরে, তাহলে সেটা হচ্ছে স্টমাকের যত পরিপাক এনজাইম বলতে পারো, অশ্রুর লাইসোজাইম এনজাইম, তাই না? এটা বোঝা যায়। এবার হচ্ছে IUB স্বীকৃত যে এনজাইমগুলো রয়েছে সেগুলো তোমাকে শিখে ফেলতে হবে। এটা আমি তোদেরকে রিডিং দিলাম, বাসায় বক্সটা পড়ে ফেলবা, এদার ডাইজেস্ট থেকে, এদার নিজের বই থেকে। সেটা কি রিডিং দিবা? কি বলো? রিডিং দিতে হবে অক্সিডো রিডাক্টেজ, টু হিল
একটু রিডিং দিতে হবে। টু হিলের কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পড়ে ফেলবা। তোমাদেরকে একটু প্রেশারই দিলাম। এই এনজাইমগুলো আমি দেখেছি কোশ্চেন আসে, ঠিক আছে, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আর কোনো প্যারা দিব না, চলো এবার আমরা ডিরেক্ট কোশ্চেন সলভ করবো। এবার দেখবো আমরা সবই পারবো, ঠিক আছে। আর তোমাদের কাজ দিয়েছে আরেকটা, এটা মুখস্থ করা। তোমাদের কি আরেকটা কাজ দিলাম বলো তো, যে এই জিনিসটা কিন্তু মুখস্থ করা, যে ফসফোটেজ আর এই যে অ্যাস্টারেজ, এইগুলোকে সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়। মনে করো ফা দিয়ে মনে ফা ফা, ঠিক আছে। এনজাইমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এরা বিক্রিয়ার হারকে মন্থর করে না, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। বিক্রিয়ার ওপর হ্যাঁ থাকে, আর এরা বিশেষ ধরনের, বললাম না এরা হচ্ছে বিশেষ ধরনের প্রোটিন, ঠিক আছে। পুরুষের তুলনায় মহিলাদের হৃদরোগ কম হওয়ার কারণ হচ্ছে মহিলাদের বেটার, যে মহিলাদের কী হয়েছে বলতো, এদের যে ভালোটা এসডিএল বেশি থাকে, পুরুষের এটা কম থাকে। এটা কম থাকলে তাদের হৃদরোগের চান্স বেশি যায়, তাড়াতাড়ি হৃদরোগ হয়ে মারা যায়। এমন কিছু, এমন এটা বাংলাদেশের কমন সিন। আচ্ছা, এটা পুরো পৃথিবীব্যাপী। মহিলাদের এসডিএল বেশি থাকে, রক্তে শর্করার পরিমাণ কম থাকে, রক্তে শর্করার পরিমাণ কম থাকে, এটা কিন্তু খুবই ভালো। রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে দেখা যায় টিজি হয়ে যায়। টিজি কি? ট্রাইগ্লিসারাইড। টিজি দেন দিন শেষে ফ্যাটে পরিণত হয়, দেখবা হার্টের বাইরে ফ্যাট জমে গেছে। রক্তে এলডিএলের পরিমাণ, নো এলডিএলের পরিমাণ বেশি থাকে পুরুষদের, মহিলাদের না, ঠিক আছে। অভিন্ন প্রশ্ন, এখানে এইগুলো পড়ে আসার সময় নষ্ট। ট্রায়োজ নিয়ে একটু কথা বলা যায়। ট্রায়োজ হচ্ছে 3 কার্বন, ট্রাই দিয়ে তো বোঝা যায় 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। উদ্ভিদের ফসফেট এস্টার, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই পড়ে ফেলো। এটা হচ্ছে ফসফেট এস্টার, উদ্ভিদের ফসফেট এস্টার। একটু এস্টার তো বুঝতেছো, কার্বো সিএইচও তো যে কোনো সিএইচই হচ্ছে এস্টার, কিন্তু ট্রায়োজ হচ্ছে ফসফেট এস্টার। এক ধরনের ডাইস্যাকারাইড, নো ডাইস্যাকারাইড না, তো মনোস্যাকারাইড। তোদেরকে পড়ায় আনছি, দেখছো পড়ায় আনাতে তোমরা এখন পারতেছো, বুঝতেছো, কোনো প্যারা হচ্ছে না। আচ্ছা, কোন যৌগ? এটা হচ্ছে গ্লাইকোজেন, বুঝছো, প্রাণীতে সঞ্চিত থাকে গ্লাইকোজেন। সেই গ্লাইকোজেন কিন্তু আয়োডিনে লালচে বাদামি বা লাল বর্ণ দেখায়। তো গ্লাইকোজেন কি অ্যামাইলোপেকটিনে 1,4 বন্ধন থাকে, ঠিক আছে, শাখাযুক্ত। আচ্ছা, গ্লাইকোজেন কি শাখাযুক্ত কিনা আমাকে বলো তো। এটা সলিউশন কি দিচ্ছে? 1 ও 2। আচ্ছা, গ্লাইকোজেন হচ্ছে শাখাযুক্ত, আর অ্যামাইলোজের 1-2 বন্ধনযুক্ত। এই জিনিসগুলো কিছু জানবা বলো, এই জিনিসগুলো কিছু জানতে মন চায়, আর একটু পড়াবো তাইলে। ভিডিও বড় হচ্ছে আমি জানি, তাহলে গ্লাইকোজেন নিয়ে একটু জানবো। যে অ্যামাইলোপেকটিনের মতো এটার গ্লুকোজে কিন্তু 1,4 বন্ধন, অ্যামাইলোপেকটিনে এই বন্ধনটা পাবা। আর এটা হচ্ছে শাখান্বিত, অ্যামাইলোপেকটিন কিন্তু শাখান্বিত, তাহলে এই ইয়াও শাখান্বিত তোমার কি বলবো, গ্লাইকোজেন। এখন কথা হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ, এগুলা কি? শোনো, স্টার্চ আছে না, স্টার্চ হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। এখন এই স্টার্চে তুমি দেখবা যে এই স্টার্চটা 200 থেকে 1000টা গ্লুকোজ অণু নিয়ে অ্যামাইলোজ গঠিত। তাহলে এই স্টার্চের মধ্যেই তুমি পাবা অ্যামাইলোজ প্লাস অ্যামাইলোপেকটিন, এই দুটা সমন্বয়, দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে আমাদের গঠিত যেটা পাবো সেটি হচ্ছে স্টার্চ, ঠিক আছে। এখন এই অ্যামাইলোজ হচ্ছে কয়টা? মনে রাখবা 200 থেকে 1000টা, আর এই অ্যামাইলোপেকটিন হচ্ছে 2000 থেকে 2 লাখটা, ঠিক আছে। এখন অ্যামাইলোজ নামটাও ছোট, 200 থেকে 1000টা, এটার লিঙ্কেজও ছোট, আলফা থেকে 1,4 মাত্র। আর এটা দেখো অ্যামাইলোপেকটিন, নামটাও বড়, 2000 থেকে 2 লাখটা, এবং বন্ডও 2টা, আলফা 1,4 আলফা 1,6 লিঙ্কেজ, তাহলে তো সহজ হয়ে গেল। আর অ্যামাইলোপেকটিনের অ্যামাউন্টও বেশি, এটা 78% নিয়ে রাখছে তোমার, ঠিক আছে, আর 22% নিয়ে রাখছে তোমার অ্যামাইলোজ, ঠিক আছে। একদম সহজ, মনে করো এটা মনে রাখলা যেহেতু সবই বেশি, এটা 78%, বাকিটা পরীক্ষার হলে ক্যালকুলেট করে এটা বের করে ফেলবো 22%, ঠিক আছে। আর এটাও সহজ, যে এটা অনেক বড় রেখে ছড়ায় বেড়ায় আছে, এটা শাখান্বিত, আর এটা হচ্ছে অশাখান্বিত অ্যামাইলোজটা। পারা যাচ্ছে কথাগুলো, একটু লিঙ্ক করা যায়, ঠিক আছে। আর গোল আলুর স্টার্চ হচ্ছে সবচেয়ে বড়, আর চালের স্টার্চ হচ্ছে ক্ষুদ্র, একটু বলে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই তো একটু আইডিয়া পাইলা তোমরা। আচ্ছা, তোমার অ্যামাইলোজের গ্লুকোজ এটা না, ঠিক আছে, এটা না, এই 1-4 বন্ধন আবদ্ধ। ওকে, এটা ট্রিপসিন দিবা। একটু দেখো যে চোখে কম দেখে, চোখে কম মানে চোখে ছানি পড়ছে, আর চোখে ছানি পড়লে অপারেশনে কিন্তু ট্রিপসিন ইউজ হয়। আর ট্রিপসিন হচ্ছে বিশেষ প্রোটিন জাতীয় মানে এনজাইম, তাপে নষ্ট হয়, হ্যাঁ তাপে নষ্ট হয়ে যায়, আর কার্বোহাইড্রেট তাপে অঙ্গারে পরিণত হয়, পানির চেয়ে হালকা না, অবশ্যই না। ওকে, তারপর আসো একটু লিপিড হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ হিসেবে কাজ করে। হ্যাঁ, করতে পারে, কারণ আমরা বলছি অজৈব থাকতে পারে প্রোস্টেটিক গ্রুপে, মেটাল থাকতে পারে, ভিটামিনের মতো কাজ করে। লিপিড কি ভিটামিনের মতো কাজ করে বলো তো? তাহলে এটা বই আছে, এখানে আছে, তোমরা শিখে ফেলো, লিপিড ভিটামিনের মতো কাজ করে। আচ্ছা, আয়ন বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে একটু দেখো, লিপিড নিয়ে অনেক কিছু জানলাম, তাই না? এই জিনিসটা এইটা একটু ভালো মতো দেখে রাখবা, আমি একটু দাগাই দিতেছি। ওকে,
জাইমেজ তাহলে জাইমেজের কাজগুলো এখান থেকে দেখবে, এই যে অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইডে কনভার্টের সময় এটা ডিএমজি। তোমরা ডিএমসিতে চান্স পেতে চাও না, ডিএমসির জায়গায় আজকে থেকে ডিএমজি বলবা, ডিএমজি। তো ওই জি দিয়ে মনে রাখি যে জাইমেজ, আর এটা দিয়ে ডায়াস্টেজ, এটা দিয়ে ম্যালটোজ। এই প্রসেসগুলো কেমিস্ট্রির প্রসেস, এখন না বলি ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। আচ্ছা, এটার প্রভাব, জাইমেজের প্রভাব অ্যালকোহলে অবশ্যই, এই যে লাস্ট স্টেজটা তোমার অ্যালকোহল উৎপাদনে। ওকে, বেকারি শিল্পে, চামড়া শিল্পে ট্যানারিতে এটা না। বোর্ড পরীক্ষার ইম্পর্টেন্স প্রত্যেক ভিডিওতে বলি। ওকে, বোর্ড পরীক্ষা মানে বোর্ডে আসা যে কোয়েশ্চেনগুলো, ভিডিও 35 মিনিট হয়ে গেছে। মনোস্যাকারাইড, রাইবোজ, মলটোজ ডাইস্যাকারাইড, সেলুলোজ ডাইস্যাকারাইড, সব এটা সব ডাই। 40, তারপর কি 41, কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণ যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে? এটা খুব ইম্পর্টেন্ট। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইকুয়ালস টু সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, অবিজারক শর্করা। গ্লাইকোসাইড এটা তোমরা জানো, কোনটি অবিজারক দেখা এখন তাড়াতাড়ি হইতেছে। উদ্ভিদের ভার বহন করে, ইক্ষু সুক্রোজ 15%, কোনটি বার্লি থেকে হর্ডিন, এগুলো বলে আসছি। এবং এখানে কোন এনজাইমটা থাকে, তোমার এখানে থাকে প্রোলামিন, ক্ষুদ্র প্রোটিন প্রোলামিন, প্রোলামিন না প্রোটামিন, এটা তো একটু ভুল হয়েছে, প্রোলামিন কিন্তু না, ক্ষুদ্র প্রোটিন কিন্তু প্রোটামিন, একটু খেয়াল করো, প্রোটামিন। এখানে এটা আজিবুর সারি ভুল দিছে, তোমরা প্রোটামিনই দাগায়ও। ওকে, কোনটি পানিতে অদ্রবণীয়? কারণ এগুলো পানিতে সব দ্রবণীয়, এটা তোমাদেরকে বারবার বলছি আমি, ঠিক আছে? ওকে, ডিমের সাদা অংশে অ্যালবামিন থাকে, আর ওভালমিন বা গ্লোবিউলিন, গ্লোব শেপের, এই গ্লোব শেপের থাকে ডিমের কুসুম ও গ্লোব বা গোল। আচ্ছা, ধানের অরাইজিন গ্লুটেলিন, এটা বলে আসছি তাই না, গ্লুটেলিন বলে আসছি। ওকে, নখে থাকে স্ক্লেরোপ্রোটিন, ক্যারাটিন, এই চুলের প্রোটিন, নখের প্রোটিন যা যা আছে এরা সব কিন্তু স্ক্লেরোপ্রোটিন আমাদের গাঠনিক। কোলেস্টেরল কোন জাতীয় লিপিড? কোলেস্টেরল এই স্টেরল দিয়ে মনে রাখবো, স্টেরয়েডের মধ্যে কোলেস্টেরল পড়ে। আচ্ছা, কোনটি ফসফোলিপিড? ল্যাসিথিন, এটা কিন্তু চ্যাপ্টার 1-এর পড়া। টার্পিন, এটা হচ্ছে উদ্ভূত লিপিড। আর সুবেরিন, কিউটিন, এগুলো লিপিড, কিন্তু কোন লিপিড এটা পড়ে নিবা। সুগন্ধি টার্পিন মনে রাখবা একদম, সুগন্ধি দেখলেই চোখ বন্ধ করে টার্পিন। স্টেরয়েড উদ্ভূত, ট্রাইগ্লিসারাইড। আর কি ট্রাইগ্লিসারাইড মাত্র পড়া হইলাম না, তো এই যে ট্রায়ল, 3OH, তার মানে এটা কি সাবানায়ন করা যায়, গ্লিসারল। ওকে, গ্লাইকোলিপিড তো আছেই তোমার, সব যে কোনো, এটা হচ্ছে যুগ্ম, আর যে কোনো গঠন করে, সেল মেমব্রেন অফ এনি অর্গানেলস। আচ্ছা, এরিথ্রোস্ফোর ফসফেট 4 থাকবে এখানে, দাগাবা। দেখো কার্বন 4টা, সহজ। তুলসী পুদিনা যেখানেই দেখবা টারপিনস, এই যে টারপিনস, এই পিন থেকে তো পাইন আসছে, প দিয়ে পুদিনা, তা লিখতে টুলসী বা তুলসী, ঠিক আছে? আর কই ভাই, মানুষের রক্তে, এটা খুবই ইম্পর্টেন্ট, এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু হয় না। দেখবা মেডিকেলে কমন চলে আসছে, কি আসছে 1.5 থেকে 1.2, এটা কিন্তু দেখবা এই যে হুবহু তুলে দিছে, এই যে তোমরা এক্সাম দিবা বিভিন্ন জায়গায় হুবহু তুলে দিছে কোচিংয়ে। আচ্ছা, তাহলে 1.5 থেকে 1.2, এটা কীভাবে মনে রাখা যায় বলো? পরীক্ষার হলে তুমি এই যে বাদ দাও, এটা বাদ দিয়ে এই অপশনগুলো দেখে মাথাটা নষ্ট হয়ে যাবে, এই অপশন দেখে মাথা নষ্ট হয়ে যাবে। বলো মনে কীভাবে রাখা যায়, বলো মনে কীভাবে রাখা যায়? 0.15 থেকে 1.2 দিনে রাতে দেখবা, নাকি এভাবে রাখবা 15 থেকে 120, তারপর পরীক্ষার হলে 10 দিয়ে ভাগ করে দিবা, মানে এক ঘর করে 2 ঘর করে পিছাবে, 2 ঘর করে পিছাবে পরীক্ষার হলে, মনে থাকবে কি? মানে তুমি 15 থেকে 120 এখানে মনে রাখো, আর পরীক্ষার হলে 2 ঘর সামনে আগায় দাও, ডেসিমা 2 ঘর সামনে আগায় দাও। এটা হচ্ছে যাদের মুখস্থ বিদ্যায় কাঁচা তাদের জন্য, আমার মতো। আর এই যে উদ্ভূত, রাবার, স্টেরয়েড, টারপিন, এনজাইমের প্রকৃতি কলয়েড, এখানে প্রোটিন থাকলে প্রোটিনও হইতো, কোনো সমস্যা নাই। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটি অজৈব যদি হয়, বলো তোমাদেরকে শিখাইছে, এটা কোএনজাইম হবে না, কোফ্যাক্টর হবে, এটা মেটাল হলে। অ্যাপো এনজাইম হচ্ছে প্রোটিন অংশটা, আমাদের এখানে অপ্রোটিন অংশ বলে দিছে। ওকে, যুগ্ম প্রোটিন, ধাতব, কোফ্যাক্টর। ফার্মেন্টেশন, কার্বক্সাইল, খুবই ইম্পর্টেন্ট, এগুলো বইয়ের হুবহু দেখবা দিয়ে দিবে, তখন হাই করবা যে পড়ি নাই, এনজাইম ভয় পাইতাম আমি, কিন্তু তোমাদেরকে এনজাইম একটা রিডিং দিতে বলছি। যাই হোক, ফার্মেন্টেশন হয় কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে। ফার্মেন্টেশন মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়া, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে, বাকিগুলো দেখো না। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো এটা তো উদ্ভিদ সারির তত্ত্ব চ্যাপ্টার 9-এর কোশ্চেন, সেটা হচ্ছে জাইলোলোজ থেকে রাইবুলোজ,
দুজনই 5 ফসফেট, দুজনই 5 ফসফেট, জাস্ট জাইলোলোজ থেকে রাইবোলোজ সেটা হচ্ছে অ্যাপিমারেজ। আমার কথা বোঝা যায়? তো আমি আর দেখি কতটুকু পড়াইতে পারে, এরপর লেকচার শেষ করবো, 40 মিনিট অলরেডি হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে জাইলোলোজ থেকে রাইবোলোজে কনভার্ট হবে, এটা অ্যাপিমারেজ। এটা মুখস্থই করতে হবে, কারণ এটা জাইলোলোজ হচ্ছে রাইবোলোজের একটা অ্যাপিমার, বুঝছো? এখানে এই যে ভুল হয় যেগুলো আইসোমারেজ দিয়ে ভুল হয়, এটা হবে না। আচ্ছা, তারপর আসো কাজের দিক থেকে নিচের কোন জোড়ার সদস্যরা বেশি সাদৃশ্যপূর্ণ? অবশ্যই ওরা। এটা পরীক্ষায় আসে প্রশ্নে, এটা 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 হুবহু তুলে দেয়, বুঝছো? এটা যশোর বোর্ডে আছে, প্লাস আজিবুর স্যার নিজের অনুশীলনীর এতে অ্যাড করছে, তার বুঝতেছো খুবই ইম্পর্ট্যান্ট, একই কাজ, বুঝছো? সেই ওরা দুজনই বডির গ্রোথ হেল্প করে। আচ্ছা, ছানির জন্য বলছিলাম ট্রিপসিন মুখস্থ, এবং বাকিদের কাজ দেখে নিবা। বিজারক সুক্রোজ অবশ্যই। আচ্ছা, সুক্রোজ হচ্ছে অবিজারক, আর বিজারক কারা? এই যে এই দুজন। গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয় অবশ্যই 3টা, সবাই শর্করা। ওকে। লিপিডের বৈশিষ্ট্য হচ্ছে তারা পানিতে দ্রবণীয় না, পানিতে অদ্রবণীয়, এবং এই বৈশিষ্ট্যটা, এই প্রথম লাইনের বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে তোমার প্রোটিন আর এনজাইমের, বুঝছো? সো এটা হচ্ছে না। আচ্ছা, আদ্রবিশ্লেষণ ফ্যাটি অ্যাসিড, এগুলো খুবই ইম্পর্টেন্ট। লিপিডের বিশ্লেষণে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হয় পানি অপেক্ষা হালকা। আমি এটা মানে পানি অপেক্ষা হালকা কিভাবে হয় এটা আমি বুঝি না, এখানে যদি আনসার দিয়েছে এটা পানি অপেক্ষা ভারী হওয়ার কথা, বই চেক করবা। আচ্ছা, আর একটু দেখি আর কতক্ষণ আছে, না এটা এক ক্লাসে শেষ করা যেত। আচ্ছা, আর একটু আছে, তাই এটা আমি এখন শেষ করে দিব এবং ফার্স্ট আনবো। কোএনজাইম কোনটা বলো তো? কোএনজাইম হচ্ছে প্রোটিন নেয়, ডায়ালিসিস করা যায়। তাহলে কোএনজাইম কোনটা আসলে? কোএনজাইম হচ্ছে ওই যে অপ্রোটিনীয় অংশের মধ্যে এটা জৈব বস্তু, এবং জৈব বস্তুকে ডায়ালাইসিস করা যায়, খুবই সুন্দর, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের প্রথম উপাদান এটা আচ্ছা গ্লুকোজ, এবং গ্লুকোজ দেখো এটা একটা রিডিউসিং সুগার, এবং এটা হচ্ছে কি নন রিডিউসিংয়ের এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়। নন রিডিউসিংয়ের এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়। এটা তো গ্লুকোজের সাথে রিলেটেড না, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, তাই তোমার কাছে মুখস্থ করে ফেলা। ওকে। আচ্ছা আচ্ছা, আমি একটা ভুল করছি সে নন রিডিউসিং হবে, তার মানে প্রথম উপাদানটি পরিবর্তিত হয়ে যে পরপর দুইটি উপাদান, মানে যে সুক্রোজ নিয়ে কথা বলছে, সুক্রোজের এগুলো একটু পড়ে নিবা, লাগবে না। যোগ করলে সুক্রোজ হয়, মানে দুইটা যোগ করলে সুক্রোজ হয়, তোমাদের জানা উচিত যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়। গঠনের সময় সৃষ্টি হয় এক অণু পানি, গ্লাইকোসাইডিক বন্ড, মনোসাইড কিটোন অ্যালডিহাইডে বিনষ্ট হয়। কিটোন, ফ্রুক্টোজ, অ্যালডিহাইড হচ্ছে অ্যালডিহাইড কি বলো? গ্লুকোজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো। আচ্ছা, প্রদর্শিত অণুটি এটা মনে হয় সেলুলোজ, আমার যা মনে হয় 76। এই জিনিসটা কি আমাকে একটু বলো তো? এটা তো একটা গ্লুকোজ না, কারণ এখানে এই যে OH আছে, ঠিক আছে। ওকে, 1 2 3 4 5 6 6, তাহলে এটা একটা গ্লুকোজ। এবং গ্লুকোজ কি হয় বলো তো? গ্লুকোজ পানিতে দ্রবণীয় রিডিউসিং সুগার, কিটোজ না, তো গ্লুকোজ, এটা অ্যালডোজ। তারপর আসো এই এবং গঠিত পলিস্যাকারাইড ব্যবহৃত বস্ত্রশিল্পে ফটোগ্রাফি বিস্ফোরক, তাহলে এটা মুখস্থ করে ফেলা, যে তো বই আছে ডিরেক্ট দিয়ে দিবে, বস্ত্রশিল্প, ফটোগ্রাফি আর হচ্ছে বস্ত্র। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে এই যে মাঝখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, এবং চিত্র গ্লুকোজ বিজারণ ক্ষমতা অবশ্যই আছে। আচ্ছা, কোনটির গঠনে ভূমিকা রাখে? কোষ প্রাচীর গঠনে ভূমিকা রাখে সেলুলোজ, তাহলে এটা কি সেলুলোজ? তাহলে আমাদের ফিগার জানার কোনো দরকার নেই, বাদ দাও, ফিগার দরকার নেই, ফিগার বাদ দাও, ফিগার এখন ব্যাচ খাবে। আলফা ডি গ্লুকোজ আংশিক বিজারণ হচ্ছে ম্যালটোজ, তাহলে এটা যেহেতু এখানে ম্যালটোজ দিচ্ছে, আর ম্যালটোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর হচ্ছে এটা বিটা না, বিটা হচ্ছে সেলুবায়োজ আর সেলুলোজ, ঠিক আছে। আচ্ছা, এটা সেলুলোজ, এই যে সেলুলোজের সংখ্যা দেখছো কত বড়। আচ্ছা, সেলুলোজ এই যে কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়, আলফা না, এটা বিটা হবে। আর উদ্ভিদ দেহে প্রাণী না, শুধু উদ্ভিদ। পানিতে দ্রবণীয় বিজারক না, এটা অবিজারক। আর এটা সেলুলোজ, এই যে সেলুলোজ দেখো কাগজ শিল্পে, আসবাবপত্র, মানুষের খাদ্য না, মানুষের খাদ্য না, এটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারফেরন দেখবা, এবার দেখো ইন্টারফেরন কি হয়েছে? ইন্টারফেরন হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা, মানুষের ব্লাড ক্যান্সারের নিরাময় ইন্টারফেরন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে এটা লাগবে না, দিও না। পেপটাইড প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ড থাকে, আর পেপটাইড অবশ্যই জৈবিক গাঠনিক, অবশ্যই, কারণ বাহক সব কিছুই, জৈব প্রভাবক, প্রোটিন সব কিছু হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, পেকটিক এটা কিসের বৈশিষ্ট্য বলো? কলয়েড ধর্মী এনজাইম আর
প্রোটিন, কলের ধূমে প্রোটিন দ্বারা গঠিত, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে এনজাইম। দেখছো, ফলের রস প্রস্তুতিতে মানে এটা হচ্ছে এনজাইম, কলয়েড প্রকৃতি, অপরিবর্তিত মন্থন, এটা ত্বরান্বিত করে। ডান। থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা দেখবো, অনেক হেল্প হবে।